মেয়েটা যখনই আমার উপর ঝাঁপিয়ে পড়তে যাবে ঠিক তখনই হরিলাল কোত্থেকে যেন একটা ধারালো কাটারি তুলে এনে ওর ওপর চড়াও হলো। হরিলাল সেই কাটারি দিয়ে ওই পিশাচিকে কোপ বসাতে যাবে এমন সময় মূর্তিটার নিজে সেই কাটারিটাকে কামড়ে ধরল। আর তারপর হরিলাল কিছু বুঝে ওঠার আগেই মেয়েটার এক হাত এসে পড়ল ওর গলার ওপর। আমি স্পষ্ট দেখলাম ডাইনির হাতের ওই ইঞ্চি চারেক লম্বা কালচে নখগুলো হরিলালের গলায় নরম চামড়া পুড়ে ভিতরে ঢুকে গেল। চলে যা, এখনো বসে চলে যা, নাহলে তোর অবস্থা ওই হরিলালের মতো হবে। নমস্কার, আমি তন্ময়। এই গল্পটি শেষে থাকবে আপনাদের জন্য একটি প্রশ্ন। সঠিক উত্তরদাতাদের নাম আমরা পরবর্তী গল্পে জানাবো এবং আগের গল্পের সঠিক উত্তরদাতাদের নাম আমরা এই গল্পের শেষে উল্লেখ করব। তবে তার আগে এই গল্পটা আপনারা মন দিয়ে পুরোটাই শুনুন। আজ থেকে তুই এখানেই বন্দি হয়ে থাকবি, কেউ তোকে এখান থেকে বের করতে পারবে না। বের তো আমি হব রে বিশু, কেউ না কেউ তো এই বাক্স খুলবে। তখন কি হবে? না 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 না, কেউ পারবে না, কেউ পারবে না। আমি এই ধরমপুর গ্রামকে বিপদের মুখে ঠেলে দিতে চাই না। তুই ওখানেই থাকবি। এই বাঁধনটা দিয়ে এবার 3টে গিট মেরে দিলাম। নে 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 নে, তুই কি করে এখান থেকে এবার বের হবি তা আমি দেখব। তোর এই বন্দিশালাকে আমি চিরকালের জন্য বন্ধ করে দিলাম। আমার রক্তের মায়া আর লাল কাপড়ের বাঁধন কোনো সাধারণ মানুষ না চাইলে তুই কোনোদিন ভাঙতে পারবি না রে শয়তানি। তুই আমাকে বন্দি করলি তো বিশু, কিন্তু এই পাপের শাস্তি যে তোকে পেতেই হবে, পেতেই হবে। মনে রাখিস, আমি তোকে অভিশাপ দিচ্ছি। এই আগুনে তুই পড়বি, এই আগুনে তুই ছাই হবি। আর ঠিক তোর মৃত্যুর দিনে কেউ না কেউ এসে আমার এই বন্ধ দরজা আলগা করবে। বাক্সটা যখন আমি বন্ধ করলাম তখন যেন মনে হলো চারপাশের অন্ধকারটা কেমন বেড়ে গেছে। একটু আগে আমার সামনে বসে কেউ একটা আমাকে একভাবে দেখে চলেছিল। যেই বাক্সটা বন্ধ করেছি অমনি সে চলে গেছে। কোথায় গেছে তা ভালো করে জানি না, কিন্তু চলে গেছে। এটুকু মনে হলো ঘরের দরজার পাল্লাটা তখনও যেন অল্প অল্প কেঁপে চলেছে। ঘরের ভিতরটা অন্ধকার হয়ে গেছে। হাতের টর্চের আলোটা আমি নিভিয়ে ফেলেছিলাম। আবার সেটা জ্বালাতেই মরচে পড়ে যাওয়া রং ওঠা বাক্সটা চোখে পড়ল। আর ঠিক তখনই আমার হাতের দিকে তাকাতেই আমি অবাক হয়ে গেলাম। এ কি, আমার হাতে এত রক্ত এলো কোত্থেকে? টাটকা রক্ত বলে মনে হচ্ছে। হাত কেটে গেল নাকি? বাইরে দাঁড়িয়েছিল হরিলাল। গলা তুলে তাকে ডাকতে যাব, ঠিক এমন সময় মনে হলো একটা চাপা খসখসে পায়ের শব্দ
বারান্দার দিক থেকে এদিকেই হেঁটে আসছে। আমি সঙ্গে সঙ্গে উঠে দাঁড়ালাম। বাক্সটা যেখানে ছিল ঠিক সেখানে গর্তটার দিকে তাড়াতাড়ি বাক্সটাকে এগিয়ে নিয়ে গেলাম। একটা শব্দ করে বাক্সটা মাটির ওপরে গিয়ে পড়তেই বিছানাটা টেনে আনলাম সেদিকে। এখন তো হরিলালের ঘরের ভিতরে আসার কথা নয়, তাহলে কি হলো? তবুও তাড়াতাড়ি ঘরের ভিতরটা কোনো রকমে একটু ঠিকঠাক করে দিয়ে কালো পর্দাটা ফেলে দিলাম। বাক্সটাকে ঠিক করে নিয়ে উঠতে যাব এমন সময় মনে হলো দরজার এক পাশে এসে হঠাৎ করে দেখি পায়ের শব্দটা থেমে গেছে। কে বাইরে? হরিলাল নাকি? হ্যাঁ, কারোর কোনো সাড়া নেই। বাইরের বারান্দার কাছ থেকে ঠান্ডা বাতাস বইতে শুরু করেছে। আলোটা জ্বালিয়ে নিয়ে হুট করে বাইরে বেরিয়ে এসে বাঁদিকে ফেললাম। না, কোথাও কেউ নেই। ঠান্ডা হাওয়াটা দরজার দিক থেকে ঢুকছিল, বাকি সব কিছু বন্ধ। একটু আগে যেন কার পায়ের শব্দ শুনতে পেলাম। তাহলে কি সেটা মিথ্যে? কিন্তু সেটাই বা কি করে হয়, এত স্পষ্টভাবে শুনতে পেলাম? এমন সময় বাইরের দিক থেকে হরিলালের আওয়াজ শুনতে পেলাম। হরিলাল আমায় সরাসরি ডাকলো না, তার বদলে জঙ্গলের ওই দিকটায় তাকিয়ে বোধহয় কিছু একটা তাড়াবার মতন ভঙ্গি করে হঠাৎ শব্দ করতে লাগলো। এটাই ছিল তার ইশারা। আমি তাড়াতাড়ি বারান্দা থেকে দৌড়ে বেরিয়ে দরজার দিকে এগোতে যাব এমন সময় দেখি ঘরের এক পাশে দেওয়ালটার কাছে সেই ছায়ামূর্তিটা দাঁড়িয়ে রয়েছে। আর একটু এগোতেই যেন মনে হলো মূর্তিটার মুখটা একটা কাপড়ে ঢাকা। আশ্চর্য, এখানে তখন তো কিছু ছিল বলে তো মনে হয়নি। যাই হোক, ওদিকে হরিলাল যেন অধৈর্য হয়ে পড়েছে। বেশ বুঝতে পারছিলাম কেউ একটা মনে হয় এই দিকেই আসছে। তাই তাড়াতাড়ি এগোতে যাব এমন সময় সেই মূর্তিটার গায়ের কাছেই বোধহয় আমার পা লেগে পায়ের কাছটা কেটে গেল সামান্য। এবার বুঝলাম ওটা কোনো মানুষ নয়, যেন একটা মাটির মূর্তি। কিন্তু পায়ে কিসে খোঁচা লাগলো বুঝতে পারলাম না। হরিলাল বোধহয় সামলাতে পারল না, অধৈর্য হয়ে সে দরজার কাছে চলে এলো। আমিও তাড়াতাড়ি দরজা থেকে বাইরের দিকে বেরোবার সঙ্গে সঙ্গে দূর থেকে শুনতে পেলাম কেউ যেন চিৎকার করে উঠল। আরে 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 ওই দেখো ওই তান্ত্রিকের ঘর থেকে কে যেন বেরিয়ে গেল বলে মনে হলো না? হ্যাঁ, ওই দেখো বেরিয়ে যাচ্ছে কে যেন মনে হলো। আরে তাই তো, এই তাড়াতাড়ি চল তো দেখি, এই তাড়াতাড়ি চল, এই তাড়াতাড়ি চল। তখন বাইরের চাঁদের আলোটা কমে এসে টিপ টিপ করে বৃষ্টি শুরু হয়েছে। আমি আর হরিলাল তাড়াতাড়ি দৌড়তে লাগলাম। পিছনের দিকে এই ঘরগুলো পেরিয়ে আমাদের ঘরের দিকে হুড়মুড় করে এসে ঘরের দরজা খুলে ভিতরে ঢুকে হাঁপাতে লাগলাম। ততক্ষণে ঘরের দরজা বন্ধ করে দিয়েছে হরিলাল। তারপর সে বলল, বিশ্বতান্ত্রিকের ঘরে কি দেখলেন বাবু? আমি অবাক হয়ে হরিলালের মুখের দিকে তাকিয়ে রইলাম। আর ঠিক তখনই ঘরের মধ্যে হরিলালের জ্বালানো হ্যারিকেনের আলোতে তার মুখের দিকে তাকিয়ে ভয়ে যেন গোটা শরীরটা থরথর করে কেঁপে উঠল আমার। বাসুদেব চক্রবর্তী বসেছিল চায়ের দোকানে। এই চায়ের দোকান হলো মনার চায়ের দোকান। বাসুদেবের উল্টো দিকে বেশ কয়েকজন বসেছিল, আর তার মাঝখান থেকে একটু এগিয়ে এসেছিল রত্ন। বাসুদেব একটানা কথাগুলো বলে এবার চুপ করতেই রত্ন বলে উঠল,
কিন্তু এই ঘরে আপনি ঢুকলেন কেন সেটাই তো বুঝতে পারলাম না। আর এই ব্যাপারটা প্রথম থেকে বললে কি ভালো হতো না? ওই ঘরে ঢুকে আপনি একটা বাক্স খুঁজে পেয়েছিলেন, সেটা না হয় বুঝলাম, তার মধ্যেই বা কী ছিল? আর কে এই বিশুতান্ত্রিক? বাসুদেব চক্রবর্তী এবার হেসে উঠল। তারপর তার মাথার সাদা হয়ে যাওয়া চুলগুলোর উপর একবার অদ্ভুত কায়দায় হাত বুলিয়ে নিয়ে সেগুলোকে পিছনের দিকে সরিয়ে দিয়ে বলল, অদ্ভুত একটা কথা জিজ্ঞাসা করেছিলে বলেই তো ওই কথাটাই প্রথমে বললাম। বিশুতান্ত্রিকের ঘরে ঢুকে বাক্সটা যখন খুলেছিলাম তখন এমনই কিছু অদ্ভুত ব্যাপার ঘটেছিল। তবে ব্যাপারটা যে সেখানেই থেমে থাকবে না সেটা কি আর জানতাম আমি? গ্রামে গঞ্জে এখানে ওখানে ঘুরে বেড়ানোটাই আমার একটা অভ্যাসের মধ্যে পড়ে গিয়েছিল। এক সময় ইচ্ছে হয়েছিল সাধু হয়ে যাই, তন্ত্র মন্ত্র নিয়ে সাধনা করি। কিন্তু সেসব নিয়ে নাড়াচাড়া করলেও কখনো এমন কিছু করে উঠতে আমি পারিনি। কিন্তু অভিজ্ঞতা হয়েছে আমার প্রচুর। এমনভাবেই একবার উত্তর দিনাজপুরে জঙ্গলের কাছাকাছি একটা গ্রাম, কি নাম ছিল, ধরমপুরে গিয়ে পৌঁছালাম। ধরমপুর গ্রামটা খুব ছোট, জঙ্গলের শেষ প্রান্তে কয়েক ঘর বসতি ছিল। কয়েক ঘর লোকজন নিয়ে থাকতো ওখানকার মানুষেরা, যাদের মধ্যে বেশিরভাগ মানুষ ওই জঙ্গলে কাঠ কেটে সেই কাঠ এখানে ওখানে চালান করত, কিছু সোজা পথে আবার কিছু চোরাই পথে। যে ঘটনার কথা বলছি তা আজ থেকে প্রায় ওই 25 বছর কিংবা তার একটু আগে হবে। রত্ন আবার জিজ্ঞাসা করল, 25 বছর আগে? তার মানে তখন তোমার বয়স কম করে ওই 25 কি 26 হবে, তাই না? সে কথায় বাসুদেব চক্রবর্তী উত্তর দিল না, তার বদলে বলতে লাগলো, সেখানে গিয়ে হরিলাল বলে একজনের কাছে উঠেছিলাম। হরিলাল একা মানুষ, জঙ্গলে ঠিকাদারের কথায় সে কাজ করে, আর যা পয়সা পায় তাতেই দিনে ভাত, আর রাতে তাদের জঙ্গলের কাছে ছোট ভাটিখানা মতো জায়গায় গিয়ে নেশা করে পড়ে থাকে। তার সঙ্গে গিয়েই আমি উঠলাম। দিনে জঙ্গলে ঘুরে বেড়াই, আর রাতের বেলা হরিলালের কাছে সেই জঙ্গল এবং আশেপাশের গ্রামের অদ্ভুত গল্প শুনি আমি। আচ্ছা, তোদের প্রথম থেকেই বলছি, তোরা সবাই শোন। সেদিন সন্ধ্যাবেলায় বাইরে তখন টিপ টিপ করে বৃষ্টি পড়ছে। আমি আর হরিলাল ঘরের ভিতর চুপচাপ বসে রয়েছি। হরিলাল তখনও ভাটিকানার দিকে রওনা দেয়নি। ও বেরোলেই আমি ভেবেছিলাম জঙ্গলের পথ ধরবো। যাই হোক, এইরকম মেঘলা বৃষ্টির রাতে ঘুটঘুটে অন্ধকার জঙ্গলের পরিবেশটা আমার বেশ ভালোই লাগে। মনের ভিতর একটা আলাদা রোমাঞ্চ জাগে, বুঝেছিস? তাছাড়া সঙ্গে একটা জোরালো টর্চ তো ছিলই আমার। ঠিক এমন সময় আমাদের দরজায় এসে দাঁড়ালো কয়েকজন লোক। তাদের মধ্যে থেকে একজন হন্তদন্ত হয়ে বলল, হরিলাল, এই পিশুতান্ত্রিক মারা গেছে, তাকে শ্মশানে নিয়ে যেতে হবে। তোরা কি যাবি আমাদের সঙ্গে? হ্যাঁ, যাব, চলো বাবু, আপনিও চলুন। বিশুতান্ত্রিক মরেছে, অনেকদিন ধরেই ভুগছিল মানুষটা। লোকগুলোর সঙ্গে বিশুতান্ত্রিকের ঘরে গিয়ে ঢুকলাম। রোগা লম্বা চেহারা, গায়ের রং একসময় টকটকে ফর্সা ছিল, পরে বোধহয় রোদে পুড়ে তামাটে হয়ে গেছে। মাথায় চুল নেই, চোখ দুটো বিস্ফারিত হয়ে তাকিয়ে আছে ওপরের দিকে। গলার কণ্ঠের হাড়টা বেরিয়ে এসেছে। তবে আশ্চর্য ব্যাপার, বিশুতান্ত্রিকের শরীরে কিন্তু মৃত্যুর কোনো লক্ষণই চোখে পড়ছিল না।
ওই কাঠুরিদের মধ্যে একজন লোক ছিল যে ডাক্তারির ব্যাপারে টুকটাক সামান্য কিছু নাকি জানতো। সেই লোকটাই তান্ত্রিকের নাড়ি পরীক্ষা করে তাকে মৃত বলে ঘোষণা করেছে। এরপর গ্রামের সেই লোকগুলো ধরাধরি করে একটা খাটিয়া তৈরি করলো এবং মৃতদেহটাকে নিয়ে জঙ্গলের শেষ প্রান্তে শ্মশানের দিকে রওনা দিল। বিশুর ঘরের দরজাটা খোলাই পড়েছিল। তা দেখে হরিলাল বলল, ও আমি বন্ধ করে দেব, তোরা মৃতদেহ নিয়ে যা, আমরা পেছন পেছন আসছি। যা যা যা, তাড়াতাড়ি যা। আমি এগোতে যাচ্ছিলাম, তখন হরিলাল আমার দিকে তাকিয়ে চোখটা টিপল। ওরা একটু আগে চলে যেতেই বৃষ্টিটা যেন বাড়তে লাগলো। হরিলাল আমায় নিয়ে বারান্দার ভিতরে ঢুকে পড়ল। বাবু, আপনি তো বলেছেন এক সময় আপনি নাকি তন্ত্রমন্ত্র নিয়ে চর্চা করতেন। এই বিশু ছিল ও তান্ত্রিক, কত শ্মশানে মশানে সাধনা করেছে, ও কত কিছু করেছে। ওর ঘরেই কিছু না কিছু পাওয়া যাবে। অনেকে তো বলে ওর ঘরের মাটির নিচে নাকি মরার মাথার খুলি এসব লুকোনো থাকে। হরিলালের কথাটা শুনে আমার বুকের ভিতরটা কেমন যেন ধক করে উঠল। একজন মৃত তান্ত্রিকের ঘরে এইভাবে একটু ভেবে নিলাম, যদি সেখানে সত্যি কোনো গোপন তন্ত্রমন্ত্রের জিনিস বা অলৌকিক কিছু লুকিয়ে রাখা থাকে, তাহলে তো আমার নিজেরই লাভ। কৌতূহলের বশে লোভটা সামলাতে পারলাম না। হরিলালকে দরজার বাইরে পাহারায় দাঁড় করিয়ে আমি একাই ঢুকে গেলাম। আর সেই খোঁজাখুঁজি করতে গিয়েই তো শেষমেশ ওই মরচে ধরা বাক্সটা আবিষ্কার করলাম। তারপর হাতের চেটোয় লেগে থাকা সেই অদ্ভুত টাটকা রক্ত, আর বারান্দায় ওই পাথরের মূর্তির গায়ে লেগে আমার পাটা কেটে যাওয়া, এই সব মিলিয়ে কোনো রকমে প্রাণটা হাতে নিয়ে সেদিন ঘরে ফিরে এসেছিলাম। তবে তখনও বুঝতে পারিনি কি এক ভয়ঙ্কর খেলা শুরু হতে চলেছে আমার জীবনে। এখন মনে হয় সেই কাল রাত্রিতে হরিলালের উস্কানিতে পা দেওয়াটা উচিত হয়নি আমার। ওই তান্ত্রিকের ঘরে না গেলেই বোধহয় সবচেয়ে ভালো হতো। বাপ রে, এ তো ভয়ানক ব্যাপার। তারপর কি হলো? সব বলছি। রাতে যখন ঘরে ফিরে এলাম তখন দেখলাম হরিলাল হ্যারিকেনটা জ্বেলেছে, কিন্তু আলোর শিখাটা একটু বাড়াতেই একটা অদ্ভুত কাণ্ড ঘটল। চোখের পলকে কোথায় হারিয়ে গেল যেন হরিলাল। তার বদলে আমার চোখের সামনে এসে দাঁড়ালো কালো কাপড়ে গা ঢাকা দেওয়া একটা রহস্যময়ী নারী। তার নিষ্পাপ হাতে কাঁচের চুরির মৃদু রেনরেন আওয়াজ হচ্ছে, আর পরনে কুচকুচে কালো শাড়ি। সে টেবিল থেকে হ্যারিকেনটা তুলে নিয়ে ধীর পায়ে আমার দিকে এগিয়ে এলো এবং আমার চোখের সামনে আলোটা নামিয়ে রাখলো। আমি কোনো কথা বলতে পারছিলাম না, সম্মোহিতের মতো জাস্ট ওর দিকে তাকিয়েছিলাম। সেও যেন সেই ঘন কালো ঘোমটার আড়াল থেকে এক দৃষ্টিতে আমার চোখের দিকে তাকিয়ে রইল। তারপর আস্তে আস্তে দুটো বরফ শীতল হাত দিয়ে নিজের মুখের ঘোমটাটা সরালো সে। আলোর আবছায়ায় তার সেই বিভৎস মুখের ভিতর সাদা ঝকঝকে দাঁতের শয়তান সুলভ হাসিটা দেখা মাত্রই
ভয়ে আমার বুকের ভিতরটা থরথর করে কেঁপে উঠল। আতঙ্কে আমি আমার নিজের চোখ দুটো বুজে নিলাম। আরে কি হলো বাবু? তখন থেকে ডাকছি শুনতে পাচ্ছেন না নাকি আপনি? হ্যাঁ, আরে বাইরে ওরা এসেছে খবর দেওয়ার জন্য। কোনো কথা বলবেন না। আরে ও বাবু, কি হলো শুনতে পাচ্ছেন না? আর ঠিক তখনই একটা তীব্র ঝাঁকুনিতে আমার সেই ঘোরটা কেটে গেল। চোখ মেলে তাকিয়ে দেখি হরিলাল আমার কাঁধ দুটোকে ধরে সজোরে ঝাঁকাচ্ছে। আমি চমকে উঠেছিলাম। তারপর দেখলাম হরিলাল আমায় কথাগুলো বলে বাইরে চলে গেল। তারপর দরজা খুলতেই দুজন লোক ঘরে এসে ঢুকলো। আমার আর হরিলালের দিকে তাকিয়ে বলল, বলছি বিশুতান্ত্রিকের ঘরের ভিতরে তোরা কি কেউ ঢুকেছিলিস? হ্যাঁ, ঘরের দরজা খোলা ছিল, তোকে বন্ধ করে রেখে আসতে বলেছিলাম, বন্ধ করিসনি তুই? হ্যাঁ, আরে বাবু তো এইসব ব্যাপার আগে কখনো দেখেনি, তাই হঠাৎ করে বাবুর শরীরটা খারাপ হয়ে গিয়েছিল, তাই তাড়াতাড়ি বাবুকে নিয়ে চলে আসতে হলো। পরে গিয়ে দরজা বন্ধ করব, তার মধ্যেই এমন বৃষ্টিও নেমে গেল। যে লোকটা কথা বলল তার ঠিক পিছনে আরও একটা লোক এসেছিল। সে একটু লম্বা, গায়ের রং সামান্য কালো। সে বলল, বাবু বাবু, আপনি ওই বিশুতান্ত্রিকের ঘরের ভিতরে ঢোকেননি তো? ওর ঘর কিন্তু এই একেবারেই সুবিধার জায়গা নয় বাবু। আমরা বছরের পর বছর এই জঙ্গলের ধারে আছি, তাও কোনোদিন একা একা ওই ঘরের ত্রিসীমানায় যাওয়ার সাহস পাইনি। তান্ত্রিকের ওই অভিশপ্ত ঘরে পা রাখার ক্ষমতা কিন্তু আমাদের কারণ নেই বাবু। না না, আমি ওই ঘরে যাব কেন? ধুর, আমি যাইনি। তাহলে ঠিক আছে বাবু। কেন, কি হয়েছে? মানে ওই ঘরে গেলে কি হবে? আর কি হবে বাবু, আগে এই কাণ্ডটা শুনুন। শ্মশানের চিতায় যখন ওই তান্ত্রিকের দেহটা তুলেছিলাম, তারপরে আমরা তো আগুন লাগালাম। ঠিক তখনই হুট করে ও বাবা মরাটা সোজা হয়ে উঠে বসলো। সে কি বলবো বাবু, যা ভয় পেয়েছিলাম। অবশ্য আমরা শ্মশানের লোক, আমরা জানি যে আগুনে পুড়লে অনেক সময় শরীরের রগ বা ওই শিরার টান লেগে মরা আচমকা উঠে বসে। এটা তো নতুন কিছু নয়, তা তো আমরা জানতাম। তাই আমরাও ঘাবড়ে না গিয়ে হাতে থাকা জ্বলন্ত বাঁশটা দিয়ে ওর গায়ে চাপ দিয়ে চিতার ওপর আবার শুয়ে দিতে গেলাম। কিন্তু 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 তখনই ঘটল সেই ভয়ানক কাণ্ডটা। চিতার আগুনের লিলিহান শিকার মাঝখান থেকে ওই বিশু বেটা অমানুষিক গলায় এক বিকট চিৎকার করে উঠল, আমার ঘরে কে যেন ঢুকেছে। ওই 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 বাক্সটা, ওই বাক্সটা যেন না খুলে, সর্বনাশ হবে। ওই বাক্সটা যেন না খুলে। লোকটা আমার চোখের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে কথাগুলো বলল। আমার সঙ্গে সঙ্গে কি যেন মনে হলো। আমার হাতের দিকে নজর পড়তেই দেখতে পেলাম সেই হাতে লেগে থাকা রক্তটা এখনো রয়েছে। ওদের নজর আমার হাতের উপরে পড়তেই ওরা চমকে উঠল। বাবু, তোমার হাতটা কাটলো কি করে? এ বাবা, এমনভাবে রক্ত বেরোচ্ছে। ইস, ঠিক বুঝতে পারিনি কখন যেন কেটেছে, অথচ হাতে কোনো ব্যথা নেই, বুঝলে তো? কি করে কাটলো বুঝতে পারলাম না। যাই, হরিলাল কোনো কথা বলতে পারল না। ওরা দুজন একে অপরের মুখ চাওয়াচাওয়ি করলো শুধু। তারপর কি যেন একটা ভেবে চলে গেল। যাওয়ার আগে বাইরে টিপটিপে বৃষ্টির মধ্যে থেকেও ওই প্রথমের লম্বা কালো লোকটা বলল, বিশুতান্ত্রিক কিন্তু মোটেই সাধারণ কোনো মানুষ ছিল না বাবু। ও ছিল একটা আস্ত রাক্ষস। ও এত সহজে এই ধরমপুর গ্রাম ছেড়ে যাবে না। ওর আত্মা এখানেই ঘুরে বেড়াবে। আর ওই ঘরে যদি কেউ সত্যি সত্যি পা রেখে থাকে, তাহলে তার কপালে যে কি চরম সর্বনাশ লেখা আছে তা ওই ভগবানই জানে একমাত্র। মনে হলো
লোকটার কথাগুলো আমার বুকের ভিতরে ছুরির মতন এসে বেঁধেছিল। কেন যে হরিলালের কথায় ওই ঘরের ভিতরে ঢুকতে গিয়েছিলাম, আর কেন যে বাক্সটা খুলতে গেলাম, তা এখন ভাবছি। তারপরেই মনে হলো, আরে হরিলালের কথায় কেন, আমার তো নিজেরও ইচ্ছে ছিল। আমি না চাইলে আমাকে ঠেলে ঢোকাবার মতো মানুষ তো হরিলাল ছিল না। লোকগুলো চলে যেতে হরিলাল আমায় শান্ত করতে লাগলো। ঠিক এই সময় আমার চোখ পড়ল আমার হাতের দিকে। যেখানে কেটে গিয়েছিল সেইখানে এখন দেখি কোনো রক্ত নেই। আমি কোনো রকমে হাত ধুয়ে বিছানায় শুয়ে পড়লাম। রাতের খাবার আর খেলাম না। সেই বৃষ্টির মধ্যেই হরিলাল নেশা করার জন্য ভাটিকানার উদ্দেশ্যে বেরিয়ে পড়ল। এখন তোমরা ভাবছো তান্ত্রিকের ঘরে ঢুকে আমি কি দেখেছিলাম। হরিলাল যখন বাইরে দাঁড়িয়েছিল, ঠিক তখন আমি একটা হ্যারিকেন জ্বালিয়ে তার আলোতেই ওই তান্ত্রিকের রহস্যময় বাক্সটা খুলেছিলাম। আর খোলা মাত্রই আমার চোখটা দাঁড়িয়ে গেল। দেখি বাক্সের মধ্যে কতগুলো মানুষের হাড়গোড়, আর তার সঙ্গে একটা নর কঙ্কালের মাথা সাজিয়ে রাখা। কঙ্কালটাও কিন্তু সাধারণ কোনো মানুষের নয়, আর হাড়গুলো ছিল অন্য রকমের বড় আর শক্ত। আর সবকটা জিনিস একটা লাল কাপড়ে জড়ানো ছিল। বাক্সটা খোলার সাথে সাথেই একটা ধমকা বাতাস আর তীব্র একটা অদ্ভুত গন্ধ ছিটকে এসে আমার নাকে মুখে ঢুকে গেল। আমি এতটাই থতমত খেয়ে গিয়েছিলাম যে কতক্ষণ ওভাবে বসেছিলাম তা আমার মনে নেই। তারপর কোনো মতে বাক্সটা বন্ধ করে হাতের ওই লাল রক্তটা দেখে তাড়াহুড়ো করে বাইরে চলে এলাম। হরিলাল ভাটিখানায় চলে যাবার পর আমি বিছানায় শুয়ে শুয়ে চিন্তা করতে লাগলাম। মনের ভিতরে শুধু একটাই খটকা, বারান্দার কাছে বসে থাকা ওই অদ্ভুত মূর্তিটা আসলে কার, যার পায়ের নখে আমার পাটা কেটে গেল। আর বিশু তান্ত্রিকই বা চিতার আগুনে পুড়তে পুড়তে অমন করে উঠে বসে কেন যে বলল যে ওর ঘরে কেউ ঢুকেছে। হ্যাঁ, ও কি সত্যিই সব বুঝতে পেরেছিল? কথাগুলো ভাবতে ভাবতে কখন যে চোখ দুটো বন্ধ হয়ে এলো তা টের পাইনি। বাইরে তখন বৃষ্টির সাথে সাথে মাঝে মাঝে বিদ্যুৎ চমকাচ্ছে। ঘুমের ঘোরে হঠাৎ মনে হলো ঘরের ভিতরে কে যেন ঢুকলো। আমি ভাবলাম হরিলালই হবে। চোখ না খুলেই শুধু বললাম, হরিলাল, শরীরটা ভালো লাগছে না গো, আমি একটু ঘুমোই, বুঝলে? রাতে আর কিছু খাবো না। হরিলাল কোনো উত্তর দিল না। শুধু একটা ভারী দরজা বন্ধ হওয়ার শব্দ শুনলাম। আর তার ঠিক পরপরই মনে হলো ঘরের ভিতরে টিমটিমে হ্যারিকেনটা যেন হঠাৎ একাই জ্বলে উঠল। ভয়ের চোটে আমি তখনও চোখ দুটো শক্ত করে বন্ধ করে রেখেছিলাম। কতক্ষণ যে ওভাবে কেটেছিল তা আমি জানি না। এক সময় সাহস করে চোখ খুলে এপাশে ঘুরলাম। হরিলাল ঘরের মেঝেতে যে ছোট বিছানাটায় ঘুমায় সেই দিকে তাকালাম। আসলে মনে মনে আমি ঠিক করে ফেলেছিলাম যে এই বাড়ির এই অদ্ভুত ব্যাপারগুলো
আমার আর সহ্য হচ্ছে না, কাল সকালেই পালাবো। কিন্তু চোখ খুলতেই আমার বুকের ভিতরটা ধক করে উঠল। দেখি ঘুটঘুটে অন্ধকারের মাঝে হ্যারিকেনের আলোয় হরিলাল উবু হয়ে বসে আছে। আর আর কিসে যেন একটানা শব্দ হচ্ছে। ভালো করে তাকিয়ে দেখলাম হরিলাল যেন হিংস্রভাবে কিছু একটা কেটে চলেছে। তার হাতে ধারালো দাটা একবার মাথার উপরে উঠছে আর সজোরে নেমে আসছে নিচের দিকে। কিন্তু কিন্তু এত রাতে নিঝুম ঘরে হরিলাল ওটা কি কাটছে? কিসের মাংস ওটা? আতঙ্কে আমার গলা শুকিয়ে কাঠ হয়ে গেল। কাঁপা কাঁপা গলায় আমি ডেকে উঠলাম, হরিলাল, হরিলাল, এত রাতে আবার কি কাটছো? কি হলো? আবার কোনো উত্তর এলো না। এইবার আমার একটু রাগ হলো। কোনো রকমে বিছানা থেকে উঠে বসে হরিলালের দিকে তাকিয়ে কিছু বলতে যাব, এমন সময় আশ্চর্য হয়ে গেলাম। ঘরের ভিতরে এমন মাংস পড়া গন্ধ কোথায় থেকে এলো? এমন আশ্চর্য গন্ধ তো পাওয়ার কথা নয়। তাছাড়া ঘরের ভিতর হ্যারিকেনটা জ্বলছে। তবে হরিলালের সামনের দিকটা ভালো করে বোঝা না গেলেও, তবে অবাক ব্যাপার, ও এত লম্বা কি করে হলো? আমি বললাম, কি হলো হরিলাল? আরে আরে আমার কথায় উত্তর দিচ্ছ না কেন? এই হরিলাল, হরিলাল, এই হরিলাল। বিছানা থেকে নেমে ধীর পায়ে ওদিকে এগিয়ে গেলাম। ওর কাঁধে হাত দিয়ে ডাকতে যাব, ঠিক তখনই আবার নাকে এলো এক তীব্র বমি আনা গন্ধ। চিতার ওপরে জ্বলন্ত মরা পুড়লে যেমন চর্বি আর মাংস পড়া গন্ধ বের হয়, ঠিক তেমনই। চমকে উঠে হ্যারিকেনের আলোটা ওদিকের মেঝেতে ফেলতেই আমার হাত পা ঠান্ডা হয়ে গেল। সামনে বসে থাকা অবয়বটার গায়ের চামড়া আগুনে পুড়ে কালচে লাল হয়ে গেছে। সে ধীর মাথায় মুখটা তুলে আমার দিকে তাকালো। ও কি? হে তো হরিলাল নয়। গোটা মুখটা আগুনে পুড়ে ঝলসে গেছে, ঠোঁট দুটো পুড়ে খসে পড়েছে, আর ভিতরে সাদা দাঁতগুলো বীভৎসভাবে বের হয়ে আছে। কি? ওটা কি? এর যে চোখের কোটরে কোনো মনি নেই, সেখানে কালো দুটো কুচকুচে পাথরের মার্বেল জ্বলন্ত আগুনের ছায়ার মতো চকচক করে উঠল। আর এতক্ষণ ধরে কাটারি দিয়ে যেটা সে কেটে চলেছে, সেটা আর অন্য কিছু নয়, তার নিজেরই আগুনে ঝলসে যাওয়া একটা পা। হাঁটুর কাছ থেকে সে কেটে চলেছে। রক্তহীন সেই মাংস কাটার বীভৎস দৃশ্য দেখে আমি আতঙ্কে চিৎকার করে উঠতে গেলাম, কিন্তু ঠিক তখনই সেই পিশাচটার মুখ থেকে এক অমানুষিক অলৌকিক গলা ভেসে এলো। আমার ঘরে ঢুকেছিলিস কেন? ঢুকেছিলি কেন? কেন ঢুকেছিলি তুই? জানিস না? জানিস না আমার ঘরে ঢোকা বারণ? আর কেন কেন আমার বাক্সে হাত দিয়ে ওকে মুক্ত করে দিয়েছিস? এবার জানিস না ও কি করবে? সেই ভয়ানক কথাগুলো শেষ হওয়া মাত্রই মেঝেতে বসে থাকা সেই আগুনে পোড়া বীভৎস অবয়বটা এক ঝটকায় সোজা হয়ে দাঁড়িয়ে পড়ল। তার হাতে সেই রক্ত মাখা ধারালো কাটারিটা বিদ্যুৎ গতিতে ধেয়ে এলো ঠিক আমার গলার নলির কাছে। মৃত্যু
তখন আমার থেকে মাত্র 1 ইঞ্চি দূরে দাঁড়িয়ে। ভয়ে তীব্র আতঙ্কে আমার শির দ্বারা দিয়ে একটা হিম শীতল স্রোত বয়ে গেল। আমি বিছানার চাদরটা খামচে ধরে আড়ষ্ট হয়ে গেলাম। কাটারিটা আমার গলায় বসলো না ঠিকই, কিন্তু সেই কুচকুচে কালো কয়লার বোতল পোড়া মুখের ভিতর থেকে তার সাদা ঝকঝকে দাঁতগুলো যেন এক অশুভ অট্ট হাসিতে আমার মুখের ওপর ঝুঁকে এলো। আমার একদম মুখোমুখি তার সেই নিষ্প্রাণ চোখের কোটরের দিকে তাকিয়ে আমার বুকটা শুকিয়ে এসেছিল। ঠিক তখনই আমার মুখের ওপর তার গরম পচা নিঃশ্বাস ফেলে এক তীব্র গর্জন আর চরম বিরক্তের সুরে বলে উঠল, কত কষ্ট করে আমি ওকে আটকে রেখেছিলাম, আর তুই মুক্ত করে দিলি। একবার যদি বুঝতে পারতাম তাহলে এমনটা করতে দিতাম না। তুই জানিস না এই ধরমপুরের কত বড় বিপদ হতে চলেছে। এতক্ষণে একটা ব্যাপার আমি বুঝতে পেরেছিলাম। আর যাই হোক, সে আমায় আক্রমণ করছে না, তাই কোনো রকমে বললাম, ভুল তো আমি করে ফেলেছি, কিন্তু কিন্তু সেই ভুলের প্রায়শ্চিত্ত আমি করতে চাই। যদি আমি কিছু করতে পারি তাহলে। গলার কাছ থেকে কাটারিটা সরিয়ে ফেলল সে। মূর্তিটা হ্যারিকেনটার এক পাশে এসে বসেছে। কাঠ কয়লার মতো পুড়ে যাওয়া দেহটা দেওয়ালের কাছটায় কোনো রকমে হামাগুড়ি দিয়ে বসতেই মাংস পোড়ার গন্ধটা আবার তীব্রভাবে ভেসে এলো। এবার সে বলল, উপায় একটাই আছে। আজকে রাতের মধ্যেই করতে হবে। বাক্সটা খুলে যেভাবে বার করেছিস, আজকে রাতের মধ্যেই আবার ওই বাক্সের ভেতরে সবকিছু ভরতে হবে। তারপর মাটির তলায় বাক্সটা পুঁতে ফেলার আগে ওই লাল কাপড়টা দিয়ে বাক্সের গায়ে শক্ত করে 3টি গিঁট দিতে হবে। মনে রাখিস ওই লাল কাপড়ের মায়াবী বাঁধনটা খুলে ফেলেই তুই নিজের চরম সর্বনাশ ডেকে এনেছিস। আমার তখন আকাশ পাতাল অবস্থা। কোনো রকমে ঠক ঠক করে কাঁপতে কাঁপতে বললাম, তাই করব, আমি তাই করতে রাজি আছি। ঘরটা যেন কেঁপে উঠল। হঠাৎ করে দেখি আমার সামনে কিছু নেই। মনে হলো দূর থেকে ভেসে আসছে সেই বিভৎস গলাটা। যা, এক্ষুনি যা। এখনো ওই ঘরের মধ্যেই বন্দি আছি। এক্ষুনি যা, এখান থেকে তাড়াতাড়ি গিয়ে যা করার করে ফেল। বাইরে যখন বেরোলাম তখন দেখতে পেলাম বৃষ্টির বেগ বেড়েছে, আর সঙ্গে সঙ্গে এই প্রান্ত থেকে ও প্রান্ত আলোকিত করে দিয়ে বিদ্যুৎ চমকে উঠেছে। এমন সময় হরিলাল কোত্থেকে যেন হুড়মুড় করে এসে আমায় বেরোতে দেখে টাল খাওয়া অবস্থায় বলল, আরে কি গেল বাবু? এত রাতে তুই কোথায় যাচ্ছিস? কোথায় যাচ্ছিস? হরিলাল নেশা করলে আমায় তুই করে বলে, না হলে আপনি বলে। আমি তখন সেটা গায়ে মাখলাম না। হরিলালকে অল্প কথায় সব কিছু বলতেই সে সোজা হয়ে দাঁড়ালো। তারপরে বলল, তাহলে ওরা মিথ্যে কথা বলেনি। চিতাতে মৃত লোক পুড়েছিল বটে, কিন্তু গোটা বডিটা ওরা পোড়াতে পারেনি। তার আগে নাকি বৃষ্টি নামতে শুরু করেছিল। আচ্ছা, তার মানে দেহটা ওরা বৃষ্টিতে ভিজে যাবে বলে কি মাটিতে পুঁতে রেখে এসেছিল, যাতে শিয়াল কুকুর খেতে না পারে? আমি আর হরিলাল তখনই সোজা চলে গেলাম বিশু তান্ত্রিকের বাড়িতে। ঘরের দরজায় তালা দেওয়া ছিল। তালা ভাঙতে হরিলালের বেশি সময় লাগলো না, কিন্তু দরজা খুলে ঘরের ভিতর ঢুকতেই বারান্দার দিকে তাকিয়ে আমি আশ্চর্য হয়ে গেলাম। বাসুদেব চক্রবর্তী এই গল্পটা রত্নকে বলছিল।
ততক্ষণে চায়ের দোকানে আরও অনেক বেশি ভিড় জড়ো হয়েছে। তারা অবশ্য বাসুদেব চক্রবর্তীর ভবঘুরে ভাব আর তার অভিজ্ঞতার কথা অনেকেই জানে। এমনকি চায়ের দোকানের মনা বাসুদেব চক্রবর্তীর পাশে কখন যেন এসে বসেছে তার গল্পগুলো শোনার জন্য। এতক্ষণ পরেই বাসুদেব চক্রবর্তীর খেয়াল হলো সেটা। বলছি, আজ আর ভালো লাগছে না রে রত্ন। আজ যাই, বাকিটা নয় কাল শুনবি কোনো। এটা কিন্তু ভালো নয় বাসুদেব বাবু, এইভাবে আপনি অর্ধেক গল্প বলে চলে যাবেন। না 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 না, এমন করবেন না। না 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 না, বাকিটা আপনি বলুন, আমাদের কাছে এখন অনেক সময় আছে। এই দেখো, তোমার কাহিনী শোনার জন্য আমার পিছনে কত লোক জড়ো হয়েছে। এই মনা, ঝপ করে চা নিয়ে আয়। এই গল্প পরে শুনবি, তাড়াতাড়ি যা। চা না খেলে বাসুদেব বাবু সেই চনমনে ভাবটা আসবে না। তাড়াতাড়ি যা। এই আর কে কে চা খাবে বলো? প্রায় সবাই হাত তুলল। এই যারা যারা চা খাবে লাইন দাও। বাসুদেব চক্রবর্তী তখন আকাশের দিকে তাকালেন। সূর্য এখনো পশ্চিম আকাশে থমকে দাঁড়িয়ে রয়েছে, যেন একটু পরেই ডুবে যাবে সে। আর সন্ধ্যের অন্ধকারে মনার চায়ের দোকানের চারপাশটা অন্ধকারে ঢেকে যাবে। মিনিট পাঁচেকের মধ্যে চা নিয়ে এসে মনা বেঞ্চের ওপর রাখল। চায়ের কাপে চুমুক দিল বাসুদেব চক্রবর্তী। তারপর একটা দীর্ঘশ্বাস ফেলে তিনি বলতে শুরু করলেন। বাইরে তখন ঝমঝমে বৃষ্টি, তার সঙ্গে বিদ্যুতের চমক। ঘরের দরজা খুলে টর্চের আলো ফেলেই দেখতে পেলাম গোটা বারান্দাটাকে কেউ যেন লণ্ডভণ্ড করেছে। এমনিতেই ঘরে তেমন কিছু নেই, তবু যেটুকু বাসনপত্র ছিল সব ছড়িয়ে ছিটিয়ে আছে মেঝের ওপর। লম্বা লম্বা নখের আঁচড়ের দাগ দেওয়াল বেয়ে যেন কেউ গর্ত খোঁড়ার মতো চেষ্টা করেছে। আমরা দুজনে ভিতরে ঢুকলাম। বেটা, ওই বেটা ওই তোর কাছে এসেছে, তাই না? দাঁড়া দাঁড়া, মজা আমি দেখাচ্ছি ওকে। এমন মজা দেখাবো না। হরিলালের বেশ নেশা হয়েছিল বলেই তার ভয়টা সামান্য কম ছিল বোধ হয়। সে একটু আমায় ছেড়ে সামনে এগিয়ে গেল, তারপর একদম গলা তুলেই বলল, এই শালা, কে আছিস রে? কে আছিস? হ্যাঁ, বেরিয়ে বলছি, বেরিয়ে আয় বলছি, ভালোভাবে বলছি, বেরিয়ে আয়। হরিলালের কথা শেষ হতেই সঙ্গে সঙ্গে একটা মেয়েলি গলায় খিলখিলে হাসির শব্দ শোনা যেতে লাগলো। পিছনের দরজাটা ধরাম করে বন্ধ হয়ে গেল, আর তারপরেই দেখি বারান্দার মেঝের ওপরে ঠিক যেন উবু হয়ে কে যেন বসে আছে। এই দৃশ্য দেখার জন্য মোটেই আমি প্রস্তুত ছিলাম না। কালো শাড়ি পরা সেই অদ্ভুত মেয়েটা, যাকে আমি আগেও দেখেছিলাম, তার মাথায় লম্বা ঘন চুলগুলো মেঝের ওপর অবিন্যস্তভাবে লুটিয়ে পড়েছে, আর ঘরের ভিতরে সেই দমকা হাওয়াতে জ্যান্ত সাপের মতন উড়ছে। তার সেই দুটো কুচকুচে কালো চোখ দিয়ে যেন জ্যান্ত আগুন ঝরছে। সে আমার দিকে তাকিয়ে কুৎসিতভাবে হাসল, আর সেই কালচে পোড়া মুখের ভিতর থেকে বের হয়ে এলো এক পাটি সাদা ঝকঝকে দাঁত। ঠিক তার পরের মুহূর্তেই সে মুখ হাঁ করতেই ভিতরের কুচকুচে কালো গহ্বর থেকে একটা লম্বা সাপের চেরা জিভের মতো লক লক করে বাইরে বেরিয়ে এলো। সেই বিভৎস দৃশ্য দেখে হরিলাল আতঙ্কে এক বিকট চিৎকার করে পিছনের দিকে ছিটকে পড়ল। খিলখিল করে অট্ট হাসিতে হাসতে লাগলো সে। মনে হলো যেন গোটা ঘর এখন তার হাসিতে কাঁপছে।
বাইরের বৃষ্টির শব্দ, বিদ্যুৎ চমকের শব্দ, সব কিছু মিলিয়ে আমার বুকের ভিতর যেন হাতুড়ি পড়তে লাগলো। কিন্তু বারবার যেন মনে হলো কানের কাছে কে যেন আস্তে আস্তে করে বলছে, ভয় পাবি না, ভয় পাবি না, তোর জন্য মুক্ত হয়েছে। আজ রাতের মধ্যেই ওকে আটকাতে না পারলে গোটা ধরমপুর গ্রামের সর্বনাশ হবে। হরিলাল বোধহয় কিছু একটা আন্দাজ করতে পেরেছিল। সে এদিক ওদিক তাকিয়ে দেখতে লাগলো। মেয়েটা কিন্তু এক পা করে আমাদের দিকে এগিয়ে আসছে। ঘরের দরজাটা আমি টেনে দেখলাম বাইরে থেকে বন্ধ হয়ে গেছে। এখন সেই দরজা আর খুলছে না। মেয়েটা আরও কাছে এগিয়ে এলো। তার সেই বিভৎস পোড়া মুখের সাথে সাথে ঘর জুড়ে ছড়িয়ে পড়ল এক তীব্র পচা লাশের গন্ধ। মেয়েটা যখনই আমার উপর ঝাঁপিয়ে পড়তে যাবে ঠিক তখনই হরিলাল কোত্থেকে যেন একটা ধারালো কাটারি তুলে এনে ওর ওপর চড়াও হলো। হরিলাল সেই কাটারি দিয়ে ওই পিশাচিকে কোপ বসাতে যাবে এমন সময় মূর্তিটার নিজে সেই কাটারিটাকে কামড়ে ধরল। আর তারপর হরিলাল কিছু বুঝে ওঠার আগেই মেয়েটার এক হাত এসে পড়ল ওর গলার ওপর। আমি স্পষ্ট দেখলাম ডাইনির হাতের ওই ইঞ্চি চারেক লম্বা কালচে নখগুলো হরিলালের গলায় নরম চামড়া পুড়ে ভিতরে ঢুকে গেল। যন্ত্রণায় আর আতঙ্কে হরিলাল পাগলের মতন চিৎকার করতে লাগলো। আমার চোখের সামনে তখন শুধু অন্ধকার। হরিলালকে শেষ করে মেয়েটা এবার আমাকে ছিঁড়ে খাবে। তার আগেই আমি যদি কিছু না করি তাহলে আমি তো শেষ। কিছু একটা তো করতেই হবে। কি করি একমাত্র ওই রহস্যময় বাক্সটা 3টে গেট দিতে পারলেই এই পিশাচিকে শান্ত করা যেতে পারে। তাই আর এক মুহূর্ত আমি সময় নষ্ট না করে সোজা তান্ত্রিকের সেই গোপন ঘরের দরজার দিকে ঝড়ের গতিতে ছুটে গেলাম। পিছন ফিরে তাকাতেই বুকটা ধক করে উঠল। দেখলাম সেই পোড়া ভয়ানক মূর্তিটা হরিলালকে 2 হাতে শূন্যে তুলে ধরেছে। আর হরিলালের মুখ থেকে কেবল একটা অস্পষ্ট গোঙানি শব্দ বের হয়ে আসছে। আমি হরিলালকে ওই নরক যন্ত্রণা থেকে মুক্ত করতে মরিয়া হয়ে সেই দরজার একদম কাছে চলে এলাম। ঠিক সেই সময় পিছন থেকে রক্ত জল করার মতো চিৎকার করে উঠল সেই মেয়েটা। এই দাঁড়া বলছি, যাবি না ওখানে। ঠিক সেই সময় ওই পিশাচি হরিলালকে ছেড়ে আমার কাছে এগিয়ে আসছিল, কিন্তু কোনো এক শক্তিতে সে দরজার এপারে আসতে পারল না। ঠিকরে চলে গেল বাইরে। আমি তখন শুনতে পেলাম, তাড়াতাড়ি মাটির তলা থেকে বাক্সটাকে বার করে আর তারপরে লাল কাপড়টা দিয়ে 3টে গেট মেরে দে, নইলে ওকে আটকাবার ক্ষমতা তোদের কারণ নেই, আমিও পারবো না। আমি তাড়াতাড়ি অন্ধকারের মধ্যে আতিপাতি করে বিছানার তলায় সেই গর্তটা খুঁজে বের করলাম। আমার 2টো হাত তখন ভয়ে কাঁপছিল। বাক্সর ভিতরে ছিটকে যাওয়া মানুষের হাড়গোড় আর সেই বিভৎস নরকঙ্কালের মাথাটাকে কোনো মতে আগের জায়গায় গুছিয়ে রাখলাম। তারপরে লাল কাপড়গুলোকে দিয়ে গিট মারতে যাব এমন সময় পিছন থেকে হরিলালের গলা শুনতে পেলাম। বাবু চলো এখান থেকে চলে যাই। বিশুতান্ত্রিক আর আমি ওর কথা বিশ্বাস করে নিজের প্রাণ দিও না। চলো আর তাড়াতাড়ি বাক্সটা বন্ধ করে দাও। পিছনে তাকিয়ে দেখি দরজার কাছে হরিলাল এসে দাঁড়িয়েছে। তার মানে হরিলাল বেঁচে গিয়েছে। মনটা খুশিতে নেচে উঠল আমার 2টো হাত তখনও সেই লাল কাপড়ের মধ্যে। আমি বললাম, হরিলাল তুমি বেঁচে গেছো? আর এসব তুমি কি বলছো?
বিশুতান্ত্রিক তো তোমাকে বাঁচালো, পাগল একটা। দাঁড়াও দাঁড়াও, এই কাপড়টা গিট মেরে তারপরে আমি যাবো। দাঁড়াও দাঁড়াও, আমি যাচ্ছি। আরে ওসব ছেড়ে দাও, তুমি বুঝতে পারছো না, এটা একটা মস্ত বড় চাল। ওই বিশুতান্ত্রিক এইসব করছে, তুমি তুমি বিশ্বাস করো। হরিলাল ঘরের ভিতরে ঢুকছিল না, বাইরের অন্ধকারের মধ্যে চুপ করে দাঁড়িয়ে আছে। হুট করে আমার মাথায় একটা খটকা লাগলো। যে হরিলালকে ওই পিশাচি শূন্যে তুলে গলা টিপে ধরেছিল, যার গলা দিয়ে ফিনকি দিয়ে রক্ত ছুটছিল, সে এত তাড়াতাড়ি সুস্থ হয়ে হেঁটে আমার দরজায় এসে দাঁড়ালো কি করে? তার ওপর ও অন্ধকারের মধ্যে দাঁড়িয়ে আছে কেন? সন্দেহর বশে আমি মেঝে থেকে টর্চটা তুলে সরাসরি দরজায় দাঁড়ানো হরিলালের মুখের ওপর আলোটা ফেললাম। আর আলো ফেলা মাত্রই আমার আতঙ্কে বুকটা কেঁপে উঠল। ওখানে কোনো হরিলাল ছিল না, ওখানে দাঁড়িয়ে ছিল সেই পিশাচিনিটা, আর তার মুখে লেগেছিল সেই শয়তান সুলভ সাদা দাঁতের বীভৎস হাসি। ধরা পড়ে যাওয়া মাত্রই সে এক কান ফাটানো অট্ট হাসি দিয়ে অন্ধকারের এক পাশে ছিটকে সরে গেল। বুকটা ধক ধক করছিল আমার। কোথায় গেল সে? ভয়ে আমার এত হাত কাঁপছিল যে ঠিক করে ভালো করে 3টে গিট আমি মারতে পারছিলাম না। ঠিক এমন সময় আবার আমি শুনতে পেলাম, ও ওখানেই আছে, তাড়াতাড়ি কর, না হলে বিপদ হবে। ওই শয়তান বিশুর কথা শুনে নিজের জীবন দিতে চাস তুই? খুব ভালো লোক নয়, শুনিস না ওর কথা? ভালো চাস তো ওই বাক্স ওইখানে রেখে চলে যা। ওর কথা শুনিস না ওর কথা। তুই ও তোর মনের মধ্যে ঢুকতে চাইছে, তোকে আমি যা বলছি সেটা কর। কার যে কথা শুনবো তা কিছুই মাথায় ঢুকছে না। তাই তাড়াতাড়ি করে 3টে গিট পর পর করে মারতেই হঠাৎ করে সেই পিশাচি মেয়েটা চিৎকার করে উঠল, যেন মনে হলো তার শরীর থেকে অঙ্গ প্রত্যঙ্গগুলো কেউ কেটে নিচ্ছে। তবে কাজ এখনো শেষ হয়নি তা আমি বুঝতে পারলাম। কানের কাছে আবারও শুনতে পেলাম বিশুতান্ত্রিকের গলা। তাড়াতাড়ি তাড়াতাড়ি ওই বাক্সটা মাটির তলায় পুঁতে দে, না হলে আর কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না। ওই শয়তানিটাকে আটকাবার জন্যই এই একটাই মাত্র উপায় আছে। এক্ষুনি বাক্সটা ঘর থেকে বাইরে নিয়ে গিয়ে জঙ্গলের মধ্যে কোথাও একটা জায়গায় মাটির 3 হাত তলায় পুঁতে দিবি। এই ঘরে ওর থাকাটা ঠিক হবে না, ও এখন অনেক শক্তিশালী হয়ে উঠেছে। বাইরে তখন ধ্বংসলীলা ঝড় আর আকাশ চিরে বাজ পড়ছে। আমি ঝমঝমে বৃষ্টির মধ্যে হ্যারিকেন আর একটা কোদাল হাতে নিয়ে ছুটে গেলাম জঙ্গলের সেই নির্জন প্রান্তের দিকে। চারপাশটা ঘুটঘুটে অন্ধকার, সামনেই ছিল একটা শ্মশান। তাই বিদ্যুতের আলোয় শ্মশানের মরা গাছগুলো পৈশাচিকভাবে হাত নাড়ছে। ভয়ে আমার বুক ফেটে যাওয়ার উপক্রম, তাও কাঁপা কাঁপা হাতে আমি মাটি খুঁড়তে লাগলাম। এক হাত, 2 হাত, ঠিক 3 হাত গভীর একটা গর্ত খুঁড়ে সেই অভিশপ্ত বাক্সটা আমি তলায় ফেলে দিলাম। তবে মাটি চাপা দিতে যাব এমন সময় ছপ ছপ করে হাঁটার আওয়াজ শুনতে পেলাম। আমি তাড়াতাড়ি করে উঠে চারিদিকে দেখতে লাগলাম। হঠাৎ
বিদ্যুতের চমকের আলোতে দেখতে পেলাম অন্ধকারের মাঝে দাঁড়িয়ে আছে একটা অবয়ব। চলে যা, এখনো বলছে চলে যা, নাহলে তোর অবস্থা ওই হরিলালের মতো হবে। আমার বুকটা তখন ধকধক করে উঠেছিল। গায়ের সব শক্তি দিয়ে আমি মাটি চাপা দিতে শুরু করেছি, আর ঠিক সেই সময় ওই অবয়বটা চিৎকার করে ছুটে আসছিল আমার দিকে। শয়তান, আমি এত সহজে বন্দি হব না কিছুতেই। কিন্তু শেষ পর্যন্ত আমাকে সে ছুঁতে পারলো না। আমি মাটিতে শুয়ে পড়তেই সে আমার মাথার উপর দিয়ে উড়ে চলে গেল। আমি আর এক সেকেন্ডও সেখানে দাঁড়াইনি, সোজা দৌড়ে স্টেশনে চলে এসেছিলাম। আজ এত বছর কেটে গেছে রত্ন, কিন্তু ওই কাল রাত্রির কথা আর ওই জঙ্গলের মাটিতে ছুটে আসা সেই পিশাচি, সেগুলো আমি আজও ভুলতে পারিনি। বাসুদেব চক্রবর্তী কথা শেষ করে এইবার উঠে দাঁড়ালেন। সূর্য তখন পশ্চিম আকাশে হেলে পড়েছে। এখনই সন্ধে নামবে, আর দেরি করা যাবে না। রত্ন আর চায়ের দোকানের দাঁড়িয়ে থাকা আরও কিছু লোকজন মন্ত্রমুগ্ধের মতো গল্প শুনে চলেছিল। বাকিরা উঠে পড়ল। মনা চায়ের সসপ্যানে আবার নতুন করে জল ঢালতে শুরু করলো। সন্ধ্যা হয়েছে। এখনই কিছু রাজমিস্ত্রি ও চাষাভুষো লোকেরা এখানে এসে চা খাবে। চল রে, এবার বাড়ি যাই। আবার অন্যদিন আরও একটা গল্প শোনাবো, বুঝলি তো? তবে একটা কথা বলে যাই, ওই রাতে সেই পিশাচির হাতে হরিলালের বলি হওয়া আর তার শেষ মুহূর্তের গোঙানির কথা আমার অনেক দিন পর্যন্ত মনে ছিল। শেষে এতটাই আমি ভয় পেয়ে গিয়েছিলাম যে ওই রাতেই ওখান থেকে পালিয়ে গিয়েছিলাম। আর তাই জন্যই হয়তো হরিলালের কথা আমার খুব মনে পড়ে। আজ আপনাদের জন্য যে প্রশ্নটি রয়েছে সেটি হল, বাসুদেব চক্রবর্তী ধরমপুর গ্রামে কার বাড়িতে উঠেছিল? সঠিক উত্তরদাতাদের নাম আমরা পরবর্তী গল্পে উল্লেখ করব। তবে যারা উত্তর দেবেন তারা কোথায় থেকে আমাদের গল্প শুনছেন এবং আপনাদের নাম সেটা কমেন্টে নিশ্চয়ই লিখবেন। খাসিকাটা শ্মশান গল্পে যারা সঠিক উত্তর দিয়েছে তাদের নাম: কেরালা থেকে বলেছে হাবিব শেখ, সাকরাইল থেকে বলেছে মারুফ মোল্লা, দক্ষিণ 24 পরগনা ভাঙড় গঙ্গাপুর কলকাতার লেদার কমপ্লেক্স থেকে বলেছে হেমন্ত মণ্ডল ও তার স্ত্রী সুষমা মণ্ডল ও তার বোন সীমা মণ্ডল। সায়ন রয় সঠিক উত্তর দিয়েছে। উত্তর 24 পরগনা মধ্যমগ্রাম থেকে বলেছে সমীর সরকার। নবদ্বীপ থেকে বলেছে অর্পিতা কর্মকার। পূর্ব মেদিনীপুরের চণ্ডীপুর থানার অন্তর্গত নাটেশ্বরী চক থেকে বলেছে গণেশ দাস, মিঠু দাস ও তার মেয়ে রিয়া দাস। হুগলি জেলার আরামবাগ থেকে বলেছে বুদ্ধ। বহরমপুর মুর্শিদাবাদ থেকে বলেছে হিরণ সরকার। মেছেদা থেকে বলেছে চন্দন ও তার স্ত্রী অনন্যা। দমদম ক্যান্টনমেন্ট থেকে বলেছে সৌমেন দাস ও গৌরব বিশ্বাস। গুজরাটের রাজকোট থেকে বলেছে অভিজিৎ বিশ্বাস। মদনপুর থেকে বলেছে রত্না সরকার ও বাবু। বাংলাদেশ নরন্দি বাজার জামালপুর ময়মনসিংহ থেকে বলেছে শেখ ফরিদ আহমেদ এবং তার মেয়ে নুসরাত আহমেদ ফারিয়া। বারুইপুর জেলের কাছ থেকে বলেছে শঙ্কর মণ্ডল ও তার মেয়ের নাম পূজা মণ্ডল ও তার স্ত্রীর নাম টুম্পা মণ্ডল ও তার বাবা মায়ের নাম দীপক মণ্ডল ও বন্ধনা মণ্ডল। দক্ষিণ 24 পরগনা ভাঙড় বেদের রাইট ও গঙ্গাপুর কলকাতার লেদার কমপ্লেক্স থেকে বলেছে রানা মণ্ডল। খড়গপুর থেকে বলেছে সুমন পাপাই নস্কর। যারা যারা উত্তর দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সঠিক উত্তরটি হলো বিভূতি কাকা।